সুপ্রভাত বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম গোপালপুর। হ্যাঁ, আমরা তো চলে এসেছি গোপালপুরে। কালকেই সে কথা বলেছি। আজকে গোপালপুরে আমাদের দ্বিতীয় দিন। এই পর্বে কিন্তু গোপালপুর নিয়ে একদম ডিটেলসে সমস্ত ইনফরমেশান দেব। সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কত খরচ আছে, সিজনে বা অফ সিজনে কী ধরনের রুমের ভাড়া ওঠানামা করে, সমস্ত ইনফরমেশান দিয়ে দেব। সঙ্গে থাকুন, শেষ অবধি দেখতে থাকুন। আর অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন তো। প্রভাত যদিও অনেকক্ষণ হলো হয়ে গেছে, এখন বেশ চড়া রোদ, 11টা মতন বাজে সকাল। আমরা কিন্তু ঘুম থেকে উঠেছি 4টের সময়, উঠে রেডি হয়ে চাটা খেয়ে টেয়ে বেরিয়েছি। বেরিয়ে একটু সমুদ্রের পাড়ে ঘুরে টুরে ঘরে ঢুকে 9টার মধ্যে আমরা রুম ছেড়ে দিয়ে 9:45-র মধ্যে বেরিয়ে পড়েছে আজকে যেখানে আমাদের থাকার কথা ছিল সেখানে, অর্থাৎ গোপালপুরেরই অন্য একটা হোটেলে। কারণ আমরা কালকে যে হোটেলে ছিলাম সেই হোটেলে আজকের জন্য কোনো রুম খালি ছিল না, আমরা তাই একদিনেরই বুকিং পেয়েছিলাম। এবার কালকে নানান জায়গায় ঘুরে টুরে অন্য একটা হোটেলে কথা বলে রেখেছিলাম, সেখানে গেলাম। গিয়ে তো সে ঘটনার ঘন ঘটা। অ্যাকচুয়ালি সেখানে প্রচুর বাইরের লোক বাস করে যারা এসছে, 2-3টে গ্রুপ, তারা রান্না করছে, স্নান টান করছে বাইরের ঘরগুলোতে এবং বাইরের টয়লেটগুলোতে। ফলে সেখানে একটা বিশাল ভিড়। প্লাস সেখানে আমাদের 1 ঘন্টার ওপর বসিয়ে রাখলো যে হ্যাঁ ঘর রেডি হচ্ছে। তারপরে বললো ওই পয়সা আর হবে না, আমাদের হায়ার গ্রেডের রুম নিতে হবে। অথচ জাস্ট 10 মিনিট আগেও তারা বললো যে একটু ওয়েট করুন, ঘর পরিষ্কার করে আমরা দিয়ে দিচ্ছি। যাই হোক, এই কথার ভাঁজ আমার তো একদম ভালো লাগে না। আমার মানে অ্যাকচুয়ালি তারা আগেই বলতে পারতো যে ওই রুম ফাঁকা নেই, অন্য রুম আপনাদের নিতে হবে। তা না করে 1 ঘন্টার ওপর বসিয়ে রেখে এই কাণ্ডটা করলো। ফলে সেখানে একটু কথা কাটাকাটি হওয়ার মতন সিচুয়েশন। যদিও কথা কাটাকাটি হয়নি, আমি ভুলে গেছি, ওরা শুনে গেছে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা এখন একটা অন্য রুমে এসেছি। একদিকে ভালো হয়েছে, কারণ এটাতে রুমটা খুব একটা ভালো না হলেও সি ভিউ আছে। কীরম ভিউ আছে একটু দেখাই। এবার চলুন রুমটা একটু দেখাই। এই সিঁড়ি দিয়ে উঠলাম, এটা হচ্ছে ওঠার সিঁড়ি। ওই যে ফুল গাছটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে হোটেলের এন্ট্রি, ওখানটায় অফিস, রিসেপশন ওদের। ওখান দিয়ে এসে আর এইবার রুম থেকে বাইরের ভিউটা। এই লাইট হাউসের একদম সামনেই। অ্যাকচুয়ালি চেষ্টা করেছিলাম এই সামনের হোটেলটা, হোটেল সং অফ দ্য সি, কিন্তু এখানে কোনো রুমই ফাঁকা নেই। সেই জন্য আলটিমেটলি আমাদের এখানেই থাকতে হলো। এই বিল্ডিংটা অ্যাকচুয়ালি একটু পুরনো। আচ্ছা, এখানে 2টো চেয়ারও দেওয়া আছে, বসে থাকা যাবে। এই বিল্ডিংটা একটু পুরনো, সেই জন্য কনস্ট্রাকশন সংক্রান্ত কিছু সমস্যা আছে, যেমন এই যে সবগুলো উঠে টুটে আসছে। কিন্তু ওভারঅল অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। রুম থেকে সামনের দিকে বেরোলেই এই হচ্ছে সি ভিউ।
এইখানে বসেই সন্ধ্যাবেলাটা কাটিয়ে দেওয়া যায়। সামনে বিস্তৃত জলরাশি। এবার আসুন তাহলে গোপালপুর সম্পর্কে সমস্ত প্রয়োজনীয় তথ্য একে একে আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আসি কিভাবে যাবেন। রেলপথে যেতে হলে গোপালপুরের নিকটবর্তী স্টেশন হচ্ছে ব্রহ্মপুর বা বেরহামপুর, যার কোড হচ্ছে BAM। দক্ষিণ ভারতগামী প্রায় সব ট্রেনই ব্রহ্মপুরে স্টপেজ দেয়। হাওড়া, শালিমার, সাঁতরাগাছি থেকে একাধিক ট্রেন আছে। যাতায়াতের সময় অনুযায়ী পছন্দ মতন একটা ট্রেন আপনারা নির্ধারণ করতেই পারেন। তবে ঘটনা হচ্ছে দক্ষিণ ভারতের প্রেশারটা থাকে বলে এই ট্রেনগুলোতে কিন্তু টিকিট পাওয়াটা বেশ কষ্টকর, যাওয়া এবং আসা দুই ক্ষেত্রেই। আর সড়ক পথে যদি যেতে হয় তাহলে কলকাতা থেকে গোপালপুরের দূরত্ব মোটামুটি 600 কিলোমিটারের মতন। আমরা যে পথে বাইকে গিয়েছি সে পথেই 4 হুইলারে যাওয়া যায়, নিজস্ব গাড়িতে যাওয়া যায়। সে পথের বিস্তৃত বিবরণ দুটো পার্টের ভিডিওতে রয়েছে। আমি দুটো পার্টের ভিডিওর লিঙ্কই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা একবার চাইলে দেখে নিতে পারেন। এরপর হচ্ছে থাকা। গোপালপুরে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে সবথেকে ভালো থাকার ব্যবস্থা হচ্ছে OTDCর পান্থনিবাস। কিন্তু বিষয় হলো যে এর অবস্থানটা এমন একটা জায়গায়, গোপালপুরের হার্ট অফ দ্য সিটি যেটাকে বলা যায়, সেই জায়গা থেকে একটু দূরে। এবং যদিও এদের সামনের বিচের অংশটা প্রায় ভিড় নেই বললেই চলে, একরকমভাবে এদের প্রাইভেট বিচই বলা যায়, কিন্তু জল অবধি পৌঁছতে হলে কটেজগুলো বা ঘরগুলো থেকে কিন্তু বেশ খানিকটা হাঁটতে হয়। আর ঘরে বসে সমুদ্র দর্শন একটু মুশকিল। তাহলে কোথায় সেরকমভাবে সমুদ্র দেখা যেতে পারে, আসুন সেই আলোচনাটা করে ফেলি। এই যে রাস্তাটা, এটাকে গোপালপুরের মেরিন ড্রাইভ বলা যায়। এই ডান দিকে হচ্ছে সি বিচ, আর বাঁ দিকে কিছু খাবার দোকান এবং থাকার হোটেলও রয়েছে। এবার এই বিচের পাশে নয়, বিচের ওপরেই থাকার মতন মোটামুটি 3টি হোটেল রয়েছে। একটা হলো হোটেল সি পার্ল, একটা কলিঙ্গ, একটা হোটেল সি সাইড ব্রিজ। এবার এই 3টি হোটেলই আমার ধারণা কোনো এক সময় আর কি রেসিডেন্সিয়াল প্রপার্টি ছিল, পরবর্তীকালে তা হোটেলে পরিণত হয়েছে। এবং এই 3টি হোটেলই কিন্তু বেশ পুরনো বিল্ডিংয়ে তৈরি, ফলে এদের ঘরগুলো অতি সাধারণ বললেও বোধহয় ভুল হয়। কোনো ক্ষেত্রে ফ্যামিলি নিয়ে থাকতে গেলে অস্বস্তিতে পড়তে হবে এরকম ধরনের রুম। কিন্তু এদের লোকেশন একদম অসম্ভব ভালো। 3টিতেই ঘরে বসে অথবা জাস্ট সামনের খোলা জায়গায় চলে এসে সমুদ্র দর্শন করা যায়। একদম বিচের ওপরেই এদের ব্যালকনি বা ঘরগুলো। আরেকটি হোটেল আছে যেটি একদম বিচের সঙ্গে এবং ঘরগুলোও যথেষ্ট ভালো, সেটা হচ্ছে হোটেল সং অফ দ্য সি। কিন্তু এর ট্যারিফ যথেষ্ট বেশি, অন্তত আমাদের জন্য তো বটেই। তাহলে ট্যারিফের ব্যাপারটাও একবারই বলে দিই। সেটা হচ্ছে আমাদের এখানে না, যেরকম শনি, রবি, উইকেন্ড, অন্যান্য ছুটির দিনগুলোতে কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চল থেকে দীঘা এবং মন্দারমণিতে প্রচুর একটা ট্যুরিস্টের রাশ হয়। হোটেল পাওয়া মুশকিল হয়ে যায়, পেলেও তার ভাড়া অনেকটা বেড়ে যায়। গোপালপুরের ক্ষেত্রেও সেটা অনেকটা প্রযোজ্য। সিজন টাইমে এবং এরকম উইকেন্ডগুলোতে ভুবনেশ্বর, কটক এই সমস্ত জায়গা থেকে স্থানীয় লোকেদের একটা বড় ভিড় হয়। ফলে এই সময় হোটেলের অ্যাডভান্স বুকিং না থাকলে পাওয়া একটু মুশকিল, যেমন আমাদের ক্ষেত্রেও হয়েছিল। আমরা সহজে হোটেলের ঘর পাইনি, প্রচুর ঘোরাঘুরি করতে হয়েছে। বিচের পাশে 3টি যে হোটেল বললাম, যেগুলো বেশ পুরনো হোটেল, সেগুলোতে অফ সিজনে এসি রুম মোটামুটি 1200, 1400, 1500 টাকার মধ্যে পাওয়া যায়। কিন্তু সিজন বা ছুটির দিনে অর্থাৎ ডিমান্ড বেশি থাকলে সেগুলোই 3-3,500 টাকা পর্যন্ত পৌঁছে যায়। আর OTDCর পান্থনিবাসের বুকিংটা একটু অ্যাডভান্স চেষ্টা করলে পাওয়া যায় এবং সেটা অনলাইন বুকিং হয়। ওয়েবসাইটের লিঙ্ক আপনারা গুগল করলেই পেয়ে যাবেন। মেরিন ড্রাইভের বাঁ দিকে, অর্থাৎ যেদিকে এই হোটেল সি সাইড ব্রিজ রয়েছে, তার উল্টো দিকেও বেশ কয়েকটি হোটেল রয়েছে, যেমন হোটেল ওশান ইন, মারমেড ইত্যাদি। এই হোটেলগুলো বাকি যে 3টি হোটেল বললাম, অর্থাৎ রাস্তার উল্টো পাশের যে 3টি হোটেল, তাদের তুলনায় অপেক্ষাকৃত নতুন হওয়াতে এদের ঘরগুলো অপেক্ষাকৃত ভালো। কিন্তু এদের বেশিরভাগ ঘর থেকেই কিন্তু সমুদ্র দর্শন সম্ভব না, অর্থাৎ ব্যাক সাইডের যে ঘরগুলো সেগুলো থেকে সমুদ্র দেখা যায় না। এছাড়াও বেশ কিছু বিলাসবহুল রিসর্ট আছে, যেমন মে ফেয়ার এবং আরও বেশ কয়েকটি। সেগুলোতে ঘর পাওয়া খুব একটা মুশকিল নয়, কিন্তু মুশকিল হলো যে এগুলো খুবই হাই রেঞ্জের ট্যারিফ এবং এরা সমুদ্র থেকে বেশ খানিকটা দূরে। এবার আসি গোপালপুরে কি করবেন। গোপালপুরের মূল এবং একমাত্র আকর্ষণ হলো এখানকার সমুদ্র সৈকত। পুরীর মতন এর কোনো ধর্মীয় মাহাত্ম্য নেই, যদিও 16 কিলোমিটার দূরে একটি দুর্গা মন্দির আছে,
জায়গাটিও খুব সুন্দর, সেখানে চাইলেই যাওয়া যায়, কিন্তু প্রধানত সমুদ্র সৈকতের টানেই মানুষ এখানে যান। কাজেই গোপালপুরে থাকা মানে শুধুমাত্র সমুদ্রকে উপভোগ করা। সকাল সন্ধে ঘরে বসে সমুদ্র দেখুন, হোটেলের লনে বসে সমুদ্র দেখুন, সমুদ্রের পাড়ে হেঁটে বেড়ান, স্থানীয় জেলেদের মাছ ধরা দেখুন, বা পাড়ে বসে ডাব উপভোগ করুন। খালি পেটে সকালবেলা, তাও মন্দ লাগছে না, ভালোই লাগছে। অম্বল হবেই একদম, অবতারিত। এক জায়গায় পৃথক বলতে ভালো না, ওর অম্বল হবে আমারও হোক, অ্যান্টাসিড তো আছেই। তবে সমুদ্র সৈকত ধরে হাঁটার সময় কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হবে, বিশেষ করে সকালবেলা। কেন, একবার দেখে নিন। স্থানীয় দোকানদার এবং যারা মাছ ধরেন বা সমুদ্র নির্ভর যাদের জীবন, তারা সকালের কাজকর্ম সব সমুদ্র সৈকতেই করেন, ফলে একটু চোখ কান খোলা রেখে এগোতে হবে। তবে যারা একটু অন্যরকমভাবে সমুদ্র উপভোগ করতে চান, তাদেরও কিন্তু গোপালপুর খুব একটা নিরাশ করবে না, কারণ এখানে জেট স্কি, এটিভি রাইড এবং অন্যান্য কিছু আমোদ প্রমোদমূলক ব্যবস্থাও রয়েছে। এই কত করে ইয়ে চার্জ? 200 টাকা। কতক্ষণ? 2 কিলোমিটার। কি ছেড়ে দেবে না তুমি, মানে তুমি সঙ্গে থাকবে? একটা ছোট্ট পার্ক রয়েছে, সেখানেও সময় কাটানো যায়। তবে ওই যে বললাম, মূল আকর্ষণ একমাত্র সমুদ্র আর সমুদ্র সৈকত। গোপালপুরের আরেকটি বড় আকর্ষণ হলো এখানকার লাইট হাউস। প্রায় 150 বছর আগে 1871 সালে একটি 8 মিটার লম্বা ইস্পাতের স্তম্ভের ওপর সলতের সাহায্যে আলো জ্বালিয়ে প্রথম এই লাইট হাউসের সূচনা হয়। তখন এর উদ্দেশ্য ছিল রেঙ্গুন থেকে, অর্থাৎ বর্তমানের ইয়াঙ্গন থেকে যে সমস্ত জাহাজ করমণ্ডল উপকূলের দিকে আসে তাদের আলো দেখানো। তারপর 1892, 1925 এই বছরগুলিতে এর আমূল পরিবর্তন করা হয় এবং বর্তমানে আমরা লাইট হাউসের যে চেহারাটা দেখি সেটি 1967 সালে সংস্কার সাধনের পর এই চেহারায় আর কি এসছে। এর টাইমিং হচ্ছে 4টে থেকে 5টা অবধি। এই সময়ের মধ্যে এর ওপরে উঠবার সুযোগ দর্শনার্থীদের দেওয়া হয় এবং ভারতীয়দের জন্য প্রবেশপত্র হচ্ছে 10 টাকা করে, বিদেশিদের জন্য 25 টাকা, স্টিল ক্যামেরার জন্য 20 টাকা আর ভিডিও ফটোগ্রাফির জন্য 25 টাকা দিতে হয়। তবে এখানেও সেই একই ব্যাপার, শনি, রবি এবং অন্যান্য ছুটির দিনে প্রচুর ভিড় হয়ে যায়। এই হচ্ছে সেই টিকিট। অনেকগুলো ঘোরানো সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়। এই পাকাপোক্ত সিঁড়িগুলোর শেষে একটা মই আছে, সেই মইয়ের মতন অংশ দিয়ে উপরে উঠতে হয়। এইটা বেশ চাপের এবং যখন ভিড় থাকে তখন তো একদম ওপরের অংশটায় উঠবার জন্য এই মইয়ের এখানটাতে একটু সাবধানে না থাকলে মাথা বা পায়ে আঘাত পাওয়ার একটু সম্ভাবনা থেকেই যায়। কতগুলো সিঁড়ি ভাঙলে? 169 খানা টোটাল। ওই ইয়েটা নিয়ে, লাস্ট মইটা নিয়ে। যাই হোক, কোনো রকমে কষ্ট করে যদি ওপরে ওঠা যায় তাহলে কিন্তু একদম মন ভরে যায়। ওপর থেকে অসাধারণ একটা বার্ডস আই ভিউ পাওয়া যায় পুরো গোপালপুর অঞ্চলের, সমুদ্র সৈকতের আশেপাশের বেশ কিছুটা অঞ্চলের। এবং যেহেতু এটাই বিকেলের দিকটাতে ওপরে ওঠার অনুমতিটা পাওয়া যায়, সেই জন্য অস্তগামী সূর্যের আলোতে তখন চারপাশটা খুব সুন্দর লাগে।
লাইট হাউস চত্বরের মধ্যেই বেশ কিছু আমোদ প্রমোদের ব্যবস্থা রয়েছে, বিশেষ করে বাচ্চাদের জন্য। মোটামুটি একটা অ্যামিউজমেন্ট পার্ক বলা যায় ছোটোখাটো। দোলনা আছে, বসার জায়গা আছে, স্লিপ আছে। মানে অ্যামিউজমেন্ট পার্ক মোটামুটি। হ্যাঁ, কিন্তু আমাদের মতন বুড়োধারীরাও তার আনন্দ কিন্তু নিয়েছে। তো এটা একটা খুব সুন্দর জায়গা, বেশ কিছুটা সময় বিকেলের দিকে কাটানোর জন্য গোপালপুরে। কোনো মতেই কিন্তু এই লাইট হাউসটা মিস করবেন না, খুব ভালো লাগবে আশা করি এটা। এবার আসি খাওয়া দাওয়ার প্রসঙ্গে। সমুদ্র সৈকতে থাকার মতন খাওয়ার ব্যাপারেও গোপালপুর কিন্তু একটু অন্যরকম। এই মেরিন ড্রাইভের বাঁ দিকে বেশ কিছু দোকান রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, প্রায় সব ধরনের খাবারই পাওয়া যায়, এমনকি বিদেশি ডিশও দু একটা দোকানে পাওয়া যায়। কিন্তু ঠিক সেই অর্থে ওয়াও কোয়ালিটির খাবার দাবার এখানে খুব একটা পাওয়া যায় না, অতি সাধারণ মানের। আমি গোপালপুরের খাবার দাবার নিয়ে একটা সেপারেট ছোট্ট ভিডিও করব, সেখানে আরও বিশদে বলবো। তবে খাওয়া দাওয়ার ব্যাপারে খুব একটা প্রত্যাশা নিয়ে যাবেন না গোপালপুরে। বিশেষ করে স্ট্রিট ফুড এবং সি ফুডের ব্যাপারে তো একেবারেই নয়, কারণ এখানকার সি ফুড ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত অস্বাস্থ্যকর এবং বিপজ্জনক মনে হয়েছে। যদিও এখানে কাবাব খেয়ে বেশ আনন্দ পেয়েছিলাম, কিন্তু মূল লাঞ্চ ডিনার এই ধরনের খাবার দাবারের ক্ষেত্রে এতটাই হতাশাগ্রস্ত হয়েছিলাম আমরা যে একদিন তো জোম্যাটোতে প্রায় 20 কিলোমিটার দূর থেকে কোনো একটা রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে তবে আমরা খেয়েছিলাম। যাই হোক, এমনকি সিজনের সময়ও বা ছুটির দিনেও ভিড়ভাট্টাটা অন্যান্য পপুলার সি বিচগুলোর তুলনায় অনেক কম থাকার ফলে সমুদ্রটা এতটাই ভালো লাগে যে এই ঘরের অসুবিধে বা খাবারের অসুবিধে এগুলো মানিয়ে নিয়েই এখানে 2-3টে দিন বেশ আনন্দে কেটে যায়।